যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস টেলিভিশনের এক্সক্লুসিভ প্রোগ্রাম যদি মন কাঁদে তুমি চলে এসো অনুষ্ঠানে। আমি ইকবাল ফেরদৌস। আজ বুধবার 13 নভেম্বর। আজকের এই দিনটিতেই জন্মগ্রহণ করেছিলেন বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক, সাহিত্যিক, গীতিকার এবং চলচ্চিত্রকার ডক্টর হুমায়ুন আহমেদ স্যার। আজ তার 65তম জন্মবার্ষিকী। আমরা আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আজকে বিশেষভাবে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। আশা করি আপনারা পুরো অনুষ্ঠানটি উপভোগ করবেন। শুরুতেই পরিচয় করে দিচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানের দুজন অতিথির সাথে। ফার্স্ট সেগমেন্টে আমাদের সাথে আমার ঠিক বামে রয়েছেন চ্যানেল এস স্টারের টপ 10-এ ছিলেন আমাদের সবার প্রিয় মুস্তফা কামাল দিগন্ত ভাই। দিগন্ত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দিগন্ত ভাইয়ের সাথেই রয়েছেন আমাদের সবার প্রিয় আব্দুল বারী ভাই। তিনি হচ্ছেন রয়্যাল রেজেন্সি ব্যাংকুয়েটিং হলের ওনার, যার কারণেই আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে। তিনি আজকের এই অনুষ্ঠানটির স্পন্সর। বারী ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল এস স্টুডিওতে। চ্যানেল এসকে অনেক ধন্যবাদ আমাকে হুমায়ুন আহমেদের মতো একজন ব্যক্তিত্বের জন্মদিনের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ চ্যানেল এসকে। আমি এবার যাব দিগন্ত ভাইয়ের কাছে। দিগন্ত ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো, থ্যাংক ইউ। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে? হ্যাঁ, খুবই ভালো লাগছে আসলে। ভালো লাগছে। আচ্ছা, আপনার কাছে আমি একটু স্যার সম্পর্কে জানতে চাইবো। স্যারের লেখা বই পড়া হয়? হ্যাঁ, মাঝে মধ্যে। আচ্ছা, কোন বইটি আপনার সবচেয়ে প্রিয়? আসলে বই বলে না, বিশেষ করে ওনার কিছু ক্যারেক্টার যেগুলো উনি উপস্থাপনা করেছেন সেগুলোর মধ্যে হিমু চরিত্রটা আমার কাছে খুব ভালো লাগে। হিমু চরিত্রটা অনেক আগে পড়েছি আসলে, ওইভাবে মনেও নেই। তবে চলচ্চিত্রের ব্যাপারে যদি টেলিফিল্ম বা নাটকের ব্যাপারে বলেন সেক্ষেত্রে কিছুটা হয়তো বলার থাকতে পারে। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানটি শুরু করব আপনার গান দিয়ে। কোন গানটি আপনি আমাদের দর্শকদের জন্য শোনাবেন? ও আমার উড়াল পঙ্খিরে। ও আমার, অনেক চমৎকার একটি গান। সুপ্রিয় দর্শক, আমরা শুনবো দিগন্ত ভাইয়ের কাছ থেকে ও আমার উড়াল পঙ্খিরে। ও আমার উড়াল পঙ্খিরে, যা যা তুই উড়াল দিয়া যা। ও আমার উড়াল পঙ্খিরে, যা যা তুই উড়াল দিয়া যা। আমি থাকবো মাটির ভরে, আমার চোখে বৃষ্টি পড়ে। আমি থাকবো মাটির ভরে, আমার চোখে বৃষ্টি পড়ে। তোর হইবে মাঘের উপরে বাসা। ও আমার উড়াল পঙ্খিরে, যা যা তুই উড়াল দিয়া যা। আমার মনে বেজায় কষ্ট, আমার মনে বেজায় কষ্ট, সেই কষ্ট হইল কষ্ট। দুই চোখে ভর করিল আধার নিরাশা। তোর হইবে মেঘের উপরে বাসা। ও আমার উড়াল পঙ্খিরে, যা যা তুই উড়াল দিয়া যা। মেঘবতী মেঘ মারি মেঘের উপরে থাকো। সুখ দুঃখ দুই বইনের
দুঃখ দুই বইনের কুলের উপরে রাখো। মাঝে মধ্যে কান্দন করা, মাঝে মধ্যে হাসা, মেঘবতী আজ নিয়ে আছে মেঘের উপরে বাসা। ও আমার ওড়াল পক্ষী রে, যা যা তুই উড়াল দিয়া যা। আমি থাকবো মাটির ভরে, আমার চোখে বৃষ্টি পড়ে। আমি থাকবো মাটির ভরে, আমার চোখে বৃষ্টি পড়ে। তোর হইবে মেঘের উপরে বাসা। ও আমার ওড়াল পক্ষী রে, যা যা তুই উড়াল দিয়া যা। যা যা তুই উড়াল দিয়া যা। অনেক চমৎকার, অনেক সুন্দর করে আপনি এই গানটি গেয়েছেন। Thank you. আসলে মানে আপনাকে অনেক ধন্যবাদ এই ধরনের একটি আপনাকেও চমৎকার ধন্যবাদ। পারফরমেন্সের জন্য। বাড়ি ভাইয়ের কাছে যাবো আমরা এবারে। বাড়ি ভাই, কেমন লাগলো গানটি আপনার কাছে? খুব ভালো গেয়েছেন, দেখুন তো খুবই ভালো। খুবই ভালো লেগেছে। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি বাড়ি ভাই, বিলেতের এই ছোট্ট কমিউনিটিতে সংস্কৃতির প্রতি প্রেমী বা সংস্কৃতি প্রেমী খুব কম লোকই পাওয়া যায়। তো তার মধ্যে আপনাকে আমরা সবসময় দেখি যে কোনো ধরনের শিল্প সাহিত্য সংস্কৃতির যে কোনো কিছু হলেই আপনি সবসময় পাশে দাঁড়ান। তো এই কি ইন্সপায়ারেশন আপনার কাছে আছে? কেন আপনি সবার মানে পাশে দাঁড়ান, বা কেন চান যে এই বিলেতে বাংলা সংস্কৃতি আরও সমৃদ্ধ হোক? সংস্কৃতি, সাহিত্য সংস্কৃতি তো যে কোনো কমিউনিটি উন্নতির ক্ষেত্রে একটা মানে অবদান সাহিত্য সংস্কৃতি রাখে। আর রয়্যাল রিজেন্সি, মনে করি রয়্যাল রিজেন্সি যেহেতু এই কমিউনিটিরই অংশ, আমরা সবসময় যথাসাধ্য চেষ্টা করি আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে। আর যার কারণে মানে যে কোনো কেউ আমার সাথে সংস্কৃতির ব্যাপারে মানে যোগাযোগ করলে আমি আপ্রাণ চেষ্টা করি সাহায্য করতে। বাড়ি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করি আপনি আমাদের সাথে সবসময় থাকবেন, বিলেতের শিল্প সাহিত্য সংস্কৃতির সমৃদ্ধিতে আরও সহযোগিতা করবেন। এই সেগমেন্টের এই পর্যায়ে আপনাকে আমরা বিদায় জানাচ্ছি। যাওয়ার আগে আপনার পছন্দের একটি গান আমরা শুনতে চাচ্ছি। সেই গানটি আমাদেরকে গেয়ে শোনাবেন দিগন্ত ভাই। আপনি কোন গানটি শুনতে চাচ্ছেন? হুমায়ুন আহমেদের সবগুলো গানই আমার খুব প্রিয়। তার চেয়ে একটি গান সবচেয়ে ভালো লাগে, আমার যমুনার জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো। খুবই চমৎকার এই গান, আমারও খুব ভালো লাগে। আমরা এই গানটি আপনাকে ডেডিকেট করছি। আমাদেরকে, সুপ্রিয় দর্শক, আমাদেরকে যমুনার জল দেখতে কালো এই গানটি শোনাবেন আমাদের সবার প্রিয় শিল্পী দিগন্ত ভাই। আমার যমুনার জলে দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। আমার যমুনার জলে দেখতে কালো, চান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। গড়া পানিতে নাইমা কন্যা গড়া মাঞ্জন করে, গড়া পানিতে নাইমা কন্যা গড়া মাঞ্জন করে, হাঁটু পানিতে নাইমা কন্যা হাঁটু মাঞ্জন করে। আমার যমুনার জলে দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। আমার যমুনার জলে দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। পানিতে নাইমা কন্যা উরুত মাঞ্জন করে, উরুত পানিতে নাইমা কন্যা উরুত মাঞ্জন করে,
কোমর পানিতে নাইমা কন্যা কোমর মাঞ্জন করে আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জয় হলে আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জয় হলে পেড়ো পানিতে নাইমা কন্যা পেড়ো মাঞ্জন করে পেড়ো পানিতে নাইমা কন্যা পেড়ো মাঞ্জন করে বুক পানিতে নাইমা কন্যা বুকো মাঞ্জন করে আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জয় হলে আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জয় হলে গলা পানিতে নাইমা কন্যা গলা মাঞ্জন করে গলা পানিতে নাইমা কন্যা গলা মাঞ্জন করে মাথা পানিতে নাইমা কন্যা ডুব দিয়া ডুব খেলে আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জয় হলে আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জয় হলে দিগন্ত ভাই আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার করে এই গানটি গাওয়ার জন্য। আমরা এই গানটি শুনলাম বাড়ি ভাইয়ের পছন্দের। বাড়ি ভাইকে আমরা গানের আগেই বিদায় দিয়েছি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সাথে যোগ দিয়েছেন বিলেতের আরও একজন জনপ্রিয় শিল্পী সুনয়ন চৌধুরী। সুনয়ন দা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য। স্পেশালি আজকে হুমায়ুন আহমেদ আমার খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব। এইসব দিনরাত্রি থেকে দেখা শুরু আর কি। তো সেইটা উনি যে বাংলা নাটকে এবং গানে একটা রেভলিউশন এনেছিলেন। দাদা একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। আমরা আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে হচ্ছে। আপনাকে আরও ডক্টর হুমায়ুন আহমেদ স্যার সম্পর্কে অনেক কিছুই জানবো, অনেক আড্ডা হবে আপনার সাথে। বাট এই সেগমেন্টের সময় অল্প থাকার কারণে আমরা শুরুতেই চলে যাব গানে। কোন গানটি শোনাবেন আমাদেরকে? আমি এখন গাইছি ওনার একটা জনপ্রিয় গান, একটা ছিল সোনার কন্যা। অনেক অনেক সুন্দর, আমার অনেক পছন্দের। একটা ছিল সোনার কন্যা মেঘ বরুণকে, একটা ছিল সোনার কন্যা মেঘ বরুণকে, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। একটা ছিল সোনার কন্যা মেঘ বরুণকে, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। একটা ছিল সোনার কন্যা মেঘ বরুণকে। কন্যার চিরুল বিরুল চোল, তাহার কেশে জবা ফুল। কন্যার চিরুল বিরুল চোল, তাহার কেশে জবা ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা মেঘ বরুণকে।
খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল, হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল, সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা মেঘবরণকে, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দুই চোখে তার আহারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। এখন নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি, নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি, সবুজ বরণ নাও ডগায়, সবুজ বরণ নাও ডগায়, রূপসা যখন ধরে, ভুল করা কন্যার লাগি মন আনচান করে, ভুল করা কন্যার লাগি মন আনচান করে, ভুল করা কন্যার লাগি মন আনচান করে। বাহ বাহ, অনেক চমৎকার, খুবই সুন্দর করে গেয়েছেন। থ্যাংক ইউ। আপনার জীবনে এরকম সোনার কন্যা কি ছিল? সবার জীবনেই ছিল। কার জন্য আপনার মন কাঁদে? সবার জীবনে কত সোনার কন্যা ছিল এখানে, আই থিংক আচ্ছা, সবার আচ্ছা। জীবনে। তার মানে এই গানের কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে। একদম একদম হুমায়ুন আহমেদের যেটা হচ্ছে সব স্তরের সব লেভেলের মানুষের কথাই ওনার গানের মাধ্যমে। দাদা অনেক ধন্যবাদ। আমরা স্যার সম্পর্কে আরো অনেক কথা বলবো, অনেক আড্ডা দিব। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা দিগন্তকে বিদায় জানাচ্ছি হচ্ছে এই সেগমেন্ট থেকে। দিগন্ত, আপনি স্টুডিওতে এসে অনুষ্ঠানে পারফর্ম করার জন্য অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো এক সময় আপনার সাথে কথা হবে। চ্যানেল এসকে ধন্যবাদ এবং আপনাকেও ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদেরকে ছোট্ট একটি কমার্শিয়াল ব্রেক নিতে হচ্ছে। কমার্শিয়াল ব্রেক শেষে আবারও আপনাদের মাঝে ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। যদি মন কাঁদে তুমি চলে এসো, এক বরষায় যদি মন কাঁদে তুমি চলে এসো, এক বরষায়। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা দেখছেন চ্যানেলস টেলিভিশনের এক্সক্লুসিভ প্রোগ্রাম যদি মন কাঁদে তুমি চলে এসো অনুষ্ঠানে এই পর্যায়ে যারা অংশগ্রহণ করছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন আমাদের স্টুডিওতে বিলেতের জনপ্রিয় শিল্পী গৌরী চৌধুরী। গৌরী দি, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে এখানে ডাকার জন্য, এত সুন্দর একটি অনুষ্ঠানে। দিদি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরও অনেক কথা বলবো, অনেক আড্ডা দিব স্যার সম্পর্কে। তবে আমরা এই মুহূর্তে চলে যাব বাংলাদেশে, বাংলাদেশের টেলিফোনে যাব। আপনি জানেন যে বাংলাদেশে অলরেডি স্যারের জন্মবার্ষিকী পালন হয়েছে। কিভাবে পালন হলো এবং বাংলাদেশে কি কি করলেন সেই সম্পর্কে কথা বলবেন হুমায়ুন আহমেদ স্যারের সহধর্মিণী মেহের আফরোজ শাওন। যদি মন কাঁদে তুমি চলে এসো। চ্যানেল এস এর দর্শকদের জন্য আমার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। জেনে খুব ভালো লাগছে যে আপনারা আজকে হুমায়ুন আহমেদের জন্মদিন এত চমৎকার ভাবে পালন করছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কাঁদে তুমি চলে এসো। হুমায়ুন আহমেদের জন্মদিন খুব পারিবারিক ভাবে পালন করা আসলে সম্ভব হয়ে উঠতো না, কারণ উনি তো শুধু পরিবারের না, উনি ছিলেন দেশের সব মানুষের এবং ভক্তদের। বিশেষ করে দক্ষিণ হাওয়ার দরজা 13ই নভেম্বর সকাল থেকে সবার জন্য খোলা ছিল। ভক্তরা যেন কেউ এসে হুমায়ুন আহমেদকে যারা দেখতে চান, যারা একটু শুভেচ্ছা জানাতে চান, কেউ যেন ফিরে না যায় এবং সবার জন্য কেকের ব্যবস্থা থাকতো। এবং ওই দিন হুমায়ুন আহমেদ সবার সঙ্গে দেখা করতেন। সারা বছর ভক্তদেরকে আসতে সেভাবে সময় দিতে না পারলেও জন্মদিনের দিনটা উনি ভক্তদেরকে সময় দিতেন। সবচেয়ে যেটা ভালো লাগতো হুমায়ুন আহমেদের কাছে সেটা হচ্ছে বাসা ভর্তি হয়ে যেত ফুলে, মানে এত ফুল একসঙ্গে যখন আসতো। এবং আমার শাশুড়ি হুমায়ুন আহমেদের মা এই ফুলগুলো দেখে এতই আনন্দ পেতেন। একটা ছেলে মানুষই যে আনন্দটা, মায়ের এই আনন্দটা দেখে হুমায়ুন আহমেদ খুব খুশি হতেন। এক বরষায়
জন্মদিনে হুমায়ুন আহমেদকে দেওয়ার মতো কি গিফট আসলে হতে পারে, এটা নিয়ে আমি সবসময় খুব চিন্তা করতাম, এবং একটা জন্মদিনের শেষ হলে পরবর্তী জন্মদিনের গিফট নিয়ে আসলে আমার চিন্তায় বসে যেতে হতো। এত ব্যাপারটা আমার জন্য আসলে খুব মানে টেনশনের বিষয় ছিল, কারণ হুমায়ুন আহমেদকে তো আসলে খুব দামি একটা গিফট দিয়ে যে আসলে মুগ্ধ করা যাবে তা না। নতুন কিছু, একদম খুব ক্রিয়েটিভ কিছু চিন্তা করতে চেষ্টা করতাম সবসময়। বিশেষ করে আমার মনে আছে যে এই গিফটটা পেয়ে উনি সবচেয়ে খুশি হয়েছিলেন, সেটা হচ্ছে 2008 সালে ওনার জন্মদিনে আমি ওনাকে একটা ক্যালেন্ডার বানিয়ে দিয়েছিলাম, যে ক্যালেন্ডারটার নাম আমি দিয়েছিলাম হুমায়ুন ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের শুরু হয়েছিল 13ই নভেম্বর 2008-এ এবং ক্যালেন্ডারের শেষ হয়েছিল 13ই নভেম্বর 2009-এ। দ্যাট মিনস একটা ক্যালেন্ডার তো শুরু হয় জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। আমি ক্যালেন্ডারটা বানিয়ে দিয়েছিলাম হুমায়ুন আহমেদের এক জন্মদিন থেকে শুরু করে আরেক জন্মদিন পর্যন্ত, এবং ক্যালেন্ডারের ছবির সাবজেক্ট হিসেবে আমি চুজ করেছিলাম হুমায়ুন আহমেদের ছেলে নিশাদের ছবি, পুত্রের ছবি সহ, এবং নিজের বইয়ের ক্যারেক্টার গুলোর গেটআপের ছবি দেখে খুব খুশি হয়েছিলেন, খুব সারপ্রাইজ হয়েছিলেন। জন্মদিনটা পালন করেছি পালন, যেমন গতকাল বিকেল বেলা হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে যমুনা ফিউচার পার্কে। সেটার কয়েকদিন ব্যাপী হবে, হুমায়ুন আহমেদের সবগুলি চলচ্চিত্র প্রদর্শনী হবে। রাত 12:01 নুহাসপল্লিতে কেক কাটা হয়েছে, ঘরোয়া ভাবে কেক কেটেছি আমরা। প্রবাসী দর্শক হিসেবে না, আমি এই প্রজন্মের সব মায়েদের কাছে আমার একটা অনুরোধ, সব বাবাদের কাছে, সব অভিভাবকদের কাছে আমার একটা অনুরোধ, ওনারা প্রবাসেই থাকুন না কেন বা বাংলাদেশেই থাকুন না কেন, এই আমাদের প্রজন্ম বা এই প্রজন্মের আমরা হুমায়ুন আহমেদকে পেয়েছি, হুমায়ুন আহমেদের বই পড়তে পেরেছি, হুমায়ুন আহমেদের নাটক দেখতে পেরেছি, এবং হুমায়ুন আহমেদ বাচ্চাদের জন্য অনেক বই লিখেছেন, সেই বইগুলো যেন বাচ্চাদেরকে পড়ায়, এটা আমার একটা অনুরোধ। মেহের আফরোজ শাওন, আপনাকে অনেক ধন্যবাদ সুদূর বাংলাদেশ থেকে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। এরপর যে আমরা কথা বলবো গৌরীদির সাথে। গৌরীদি, আমরা কোন গানটি শুনবো এই মুহূর্তে? আজকের এই এত সুন্দর একটি অনুষ্ঠানে আসতে পেরে আমার আসলে খুবই ভালো লাগছে। আমার অত্যন্ত প্রিয় একটি গান হুমায়ুন আহমেদ স্যারের, চলো না যাই, এই গানটি দিয়ে আমি শুরু করতে চাই। আমার অনেক প্রিয়, আশা করি ভালো লাগবে দর্শকদের। চলো না যাই বসে নিরিবিলি, দুটি কথা বলি নিচু গলা। চলো না যাই বসে নিরিবিলি, দুটি কথা বলি নিচু গলা। আজ তোমাকে ভুলবো আমি, আমার মিষ্টি কথা মালায়। চলো না যাই বসে নিরিবিলি, দুটি কথা বলি নিচু গলা। তোমাকে বলবো হ্যালো মিস্টার, খবর শুনেছো নাকি? তোমার আমার প্রণয় নিয়ে দেশ জুড়ে মাতামাতি। তোমাকে বলবো হ্যালো মিস্টার, খবর শুনেছো নাকি? তোমার আমার প্রণয় নিয়ে দেশ জুড়ে মাতামাতি। ঢাকা শহরে অলিতে গলিতে তোমার আমার পোস্টার, সব পত্রিকার ফ্রন্ট পেজে ছবি তোমার
দেরি কেন এখনই ডাকুন কাজী আমাদের কথা সংসদে গেছে দুই নেত্রী রাজি তারা বলেছেন আর দেরি কেন এখনই ডাকুন কাজী তারপরও তুমি চুপ করে কেন তাকাবে না মমতায় আজ তোমাকে ভোলাবো আমি মিষ্টি কথামালায় চলো না যাই খুশি করে দিলি দুটি কথা বলি নিচু গলায় চলো না যাই বসে নিরিবিলি দুটি কথা বলি নিচু গলায় দিদি আপনাকে অনেক ধন্যবাদ অনেক মিষ্টি করে গানটি গাওয়ার জন্য। অনুষ্ঠানের পর্যায়ে আমরা চলে যাব সুনয়নদার কাছে। দাদা, আপনি এই পর্যায়ে কোন গানটি আমাদের শোনাবেন? আমি এখন যেটা শোনাবো ওটা একটা ফোক আঙ্গিকের গান। আচ্ছা, ও কারিগর দয়ার সাগর। ও কারিগর দয়ার সাগর, অনেক চমৎকার গান, আশা করি দর্শকদের ভালো লাগবে। ও কারিগর দয়ার সাগর ও গো দয়াময় চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ হয়। ও কারিগর দয়ার সাগর ও গো দয়াময় চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ হয়। চাঁদনি পশর চাঁদনি পশর আহারে আলো চাঁদনি পশর চাঁদনি পশর আহারে আলো কে বেসেছে তাহারে ভালো কে দিয়েছে নিশিরাইতে দুধের চাদর গায় কে খেলেছে চন্দ্র খেলা ধবল ছায়া। ও কারিগর দয়ার সাগর ও গো দয়াময় চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ হয়। এখন খেলা থেমে গেছে মুছে গেছে রং এখন খেলা থেমে গেছে মুছে গেছে রং অনেক দূরে বাজছে ঘন্টা ঢং 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 এখন যাব চীন দেশে এখন যাব চীন দেশে ও চীন কোনো গায় চন্দ্রকারী গরের কাছে ধবল পঙ্খিনা ও কারিগর দয়ার সাগর ও দয়াময় চাঁদনি পশর রাইতে যেন
মরণ হয় চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ হয় চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ বাহ, অনেক চমৎকার, অনেক সুন্দর করে গেছেন দাদা। অনেক অনেক ভালো লেগেছে, আমার ভালো লেগেছে, আশা করি দর্শকদেরও ভালো লেগেছে। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আরও একজন অতিথির সাথে কথা বলবো, বাংলাদেশে যিনি এই মুহূর্তে বেশ জনপ্রিয় শিল্পী, যার মিডিয়ায় পদচারণা শুরু হয়েছিল হুমায়ুন আহমেদ স্যারের একটি উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র দারুচিনির দ্বীপ। দর্শক, চলুন শুনে আসি জাকিয়াবাড়ি মমর মুখ থেকে হুমায়ুন আহমেদ স্যার সম্পর্কে কিছু অভিজ্ঞতার কথা। যদি মন কাঁদে তুমি চলে এসো। লাক্স চ্যানেলে সুপারস্টার 2006 চ্যাম্পিয়ন হওয়ার পর আমি দারুচিনি দ্বীপ উপন্যাস থেকে যে ছবি হয়েছে উপন্যাসটির উপর, হুমায়ুন স্যারের উপন্যাস এবং হুমায়ুন স্যারের স্ক্রিপ্ট ছিল, সেটা আমার কাজ করার সুযোগ হয়েছিল এবং তার বিনিময়ে আমার লাইফের এই পর্যন্ত সবচাইতে বড় অ্যাচিভমেন্ট বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমি পেয়েছি। তার স্ক্রিপ্ট ডেফিনেটলি অন্য যে কারো চাইতে আলাদা, কারণ প্রতিটা চরিত্র এত সক্রিয়তা সম্পন্ন এবং প্রতিটা চরিত্রের কনস্ট্রাকশন এতটা ডিটেইলে উনি প্রত্যেকটা চরিত্রকে নিয়ে ডিল করেছেন ওনার স্ক্রিপ্টে, যেটা আসলে একজন হুমায়ুন আহমেদের পক্ষেই হয়তো সম্ভব। এতদিন পরেও মানুষ আমাকে জরি চরিত্রটার জন্য কি বলবো মনে রেখেছে। হুমায়ুন আহমেদ স্যারের সঙ্গে দেখা হওয়ার সৌভাগ্যটা আমার হয়েছিল দারুচিনি দ্বীপ উপন্যাসটির উপর ছবি চলচ্চিত্রটি নির্মিত হওয়ার ঠিক কিছু আগের সময়। আমরা যখন প্রিপারেশন টাইম চলছে, স্ক্রিপ্ট রিডিং, ক্যারেক্টারাইজেশন, প্রিপারেশন, টোটাল ওয়ার্ম আপ এর টাইমটুকু আমাদের যখন ছিল, আমরা বেশ কিছুদিন রিহার্স করেছি। সেই সময়গুলোতে হুমায়ুন স্যারের সঙ্গে দেখা হওয়ার আমার সুযোগ হয়েছিল। তিনি আমার সঙ্গে কথা বলেছেন, চরিত্রটা নিয়ে কথা বলেছেন। শুধু মানে মজার ব্যাপার হচ্ছে উনি এতটা জানতেন, এতটা অমায়িক, এতটা মানুষের সঙ্গে মিশে যেতে পারতেন যে মনেই হতো না যে উনি এত উচ্চমার্গী একজন মানুষ, আমি কোথাকার ছোট্ট একজন মানুষ। কিন্তু এই যে আন্তরিকতা, এই আন্তরিকতা আসলে বলে বোঝানোর মতো না। আমি এই জিনিসটা খুব মিস করি। আমরা সত্যি তাকে ভীষণ মিস করছি, ভীষণ। তিনি যদি আরো অনেক বছর আমাদের মাঝে বেঁচে থাকতেন, তাহলে হয়তো আমরা যে প্রজন্মটা ওনাকে দেখে বইমেলায় গিয়েছি, বই কিনেছি, জনপ্রিয়তা পেয়েছে বইমেলা ওনার কারণে, এই প্রজন্ম মানে পাঠ্যপুস্তকের বাইরে অন্য কিছু পড়তে শিখেছে হুমায়ুন আহমেদ স্যারের লেখায় ইন্সপায়ার্ড হয়ে। হিমুর স্বাধীনতা অসাধারণ, একটি অসাধারণ চরিত্র। রূপা, হিমু, মিসির আলী, কোন ক্যারেক্টার থেকে কোন ক্যারেক্টারকে আমি মানে কম্পেয়ার করে ভালো বলবো আমি জানি না। প্রত্যেকটা চরিত্র নিজের গুণ নিয়ে এতটা স্ট্রং পজিশনে দাঁড়িয়ে আছে যেন সত্যি মূর্তি মানে চরিত্রগুলো আমার সামনে। আমার মনে হয় এই অনুভূতি হুমায়ুন আহমেদ স্যারের বই পড়েছেন এরকম অনেক পাঠকেরই হবে। হুমায়ুন আহমেদ স্যারের ডিরেকশনে যারা কাজ করেছেন তাদের অভিজ্ঞতা শুনে আমি সত্যি ওই জিনিসটা খুব মিস করেছি। আমি যদি করতে পারতাম কাজটা ওনার ডিরেকশনে, তাহলে হয়তো এই ক্ষেত্রটা, এই আফসোসটা অবশ্যই মিলত। আজকের এই বিশেষ দিনে আমরা বাংলাদেশের মানুষ ওনাকে ভীষণভাবে মিস করছি, ভীষণভাবে মিস করবো সামনের দিনগুলোতে। আজকের দিনে স্পেশালি তাকে বলতে চাই শুভ জন্মদিন। আমরা কথা বলছিলাম জাকিয়াবাড়ি মমর সাথে, ওনার মুখ থেকে শুনলাম হুমায়ুন আহমেদ স্যার সম্পর্কে অনেক মজার কিছু কথা। আমরা এবারে চলে আসছি স্টুডিওতে, কথা বলছি সুনয়নদার সাথে। দাদা, আসলে আপনার সাথে কথা বলা হয়ে ওঠেনি গানের কারণে। আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটি হচ্ছে স্যারের কোন চলচ্চিত্র বা কোন বইটি আপনার সবচেয়ে ভালো লেগেছিল? দেখুন, ওনার যে চলচ্চিত্রের একটা চরিত্র হিমু, যেটা আপনি ওর ড্রেস পরে বসে আছেন, তো এটা তো খুবই পপুলার। তবে আমি দেশ ছাড়া অনেক দিন,
তা আমার যেটা মনে আছে যে টেলিভিশনে ওনার যে প্রথম নাটক ছিল এইসব দিনরাত, এটা কিন্তু এত জনপ্রিয় ছিল এবং ইট ওয়াজ লাইক এ গ্রাউন্ড ব্রেকিং, মানে বাংলা সংস্কৃতি এবং টেলিভিশন নাটকে তখন পর্যন্ত এরকম কাজ হয়, পুরো ধারাটাই চেঞ্জ করে দিয়েছিল সেই নাটক। হিউমার, হ্যাঁ, হাস্যরসবোধ যেটা নাটকের মধ্যে সাধারণ সংলাপের মাধ্যমে যে প্রকাশ করা যায়। এই নাটকটি সম্পর্কে একটু কথা বলতে হচ্ছে, আপনি জানেন কিনা জানি না, এই নাটকটি কিন্তু 1 ঘন্টার নাটক হিসেবে প্রথমে লেখা হয়েছিল। হ্যাঁ, তো প্রযোজক সাহেব বললেন যে এটা তো আসলে ধারাবাহিক করা যায়, সো পরে এটাকে এমন ধারাবাহিকভাবে নির্মাণ করা হলো এবং এত জনপ্রিয় সেটা তো দর্শকরাই জানে। একদম, এটা ছিল একদম আমাদের বাংলাদেশের যে ফ্যামিলি স্ট্রাকচার, যেটা এটা একদম সব ফ্যামিলিতে এটা একটা আইডিয়াল একটা সিনারিও, যেমন দাদা বড় ভাই খুবই উদাসীন এবং আইডিয়ালিস্ট, এদিকে ছোট ভাই একটু আসাদুজ্জামান ছিলেন এরকম। হ্যাঁ দাদা, আসলে আমরা অনুষ্ঠানের একদম এই সেগমেন্ট একদম শেষ পর্যায়ে চলে আসছি। আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানার ছিল, বাট সময় স্বল্পতার কারণে জানতে পারছি না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ ইকবাল, থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক, আমাদেরকে ছোট্ট আরেকটি কমার্শিয়াল ব্রেকে যেতে হচ্ছে। কমার্শিয়াল ব্রেক শেষে আপনাদের মাঝে আবার ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। যদি মন কাঁদে তুমি চলে এসো, এক বরষায় যদি মন কাঁদে তুমি চলে এসো, এক বরষায়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল এস টেলিভিশনের এক্সক্লুসিভ প্রোগ্রাম যদি মন কাঁদে তুমি চলে এসো অনুষ্ঠানে এই পর্যায়ে যারা যোগ দিলেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের স্টুডিওতে আরও একজন গেস্ট যোগ দিয়েছেন, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের গেস্টের সাথে। তিনি এই বিলেতে একজন জনপ্রিয় শিল্পী, চ্যানেল স্টারে টপ 10-এ ছিলেন। তারিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আসতে বলার জন্য। কেমন আছেন আপনি? অসম্ভব ভালো এই সেন্সে যে এত অদ্ভুত সুন্দর একটি আয়োজন এবং হুমায়ুন আহমেদ আমাদের এত প্রাণের একজন মানুষ, তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য আজকের এই অনুষ্ঠানে আমি আসতে পেরেছি। এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আমাদেরও ভালো লেগেছে আপনাকে পেয়ে। স্যারের আজকে আপনি জানেন যে 65তম জন্মবার্ষিকী এবং স্যার চলে যাবার পর আজকে 2য় জন্মবার্ষিকী। সো এই জন্মবার্ষিকীতে আপনি তো স্যারের অনেক কাজ, আমি আপনাকে ব্যক্তিগতভাবে যতটুকু জানি, স্যারের অনেক কাজের সাথে আপনি পড়া কিংবা দেখার মাধ্যমে সংশ্লিষ্ট। স্যারের কোন কাজটি আপনার কাছ থেকে সবচেয়ে ভালো লেগেছিল? উনি তো আসলে ছিলেন একজন ভার্সেটাইল মানুষ, আমি এই জন্য বলবো, প্রথমত দেখুন, উনি একজন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, প্রফেসর ছিলেন এবং রসায়নের অধ্যাপনা করতেন। একেবারে ভিন্ন একটা বিষয়। লেখক, চমৎকার লেখক, এত চমৎকার, এত শক্তিশালী, এত জনপ্রিয় লেখক খুব কম। শরৎচন্দ্রের পরে বোধহয় সবচেয়ে জনপ্রিয় ওনাকেই বলা হয়। একজন চলচ্চিত্র নির্মাতা, একজন গীতিকার, সফল, সব দিক দিয়ে সফল। এবং তার চেয়ে আরেকটা ব্যাপার আমি উল্লেখ করা হয়নি, উনি কিন্তু খুব ভালো ছবি আঁকতেন, ভীষণ ভালো ছবি আঁকতেন। আরেকটি বিষয় যেটা আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি, চরম একজন প্রকৃতিপ্রেমী মানুষ ছিলেন। এই প্রকৃতি প্রেম, তার সেই চাঁদের আলো, এই বৃষ্টি, এগুলো মনে হয় তার বই পড়ে মনে হয় নতুন করে ভালোবাসতে শুরু করি। যেহেতু অনুষ্ঠানের সময় অল্প, আমাদেরকে অনেক গান শুনতে হবে। আপনি কোন গানটি শোনাবেন হুমায়ুন স্যারের? আমি আসলে হুমায়ুন আহমেদ অনেকগুলো চমৎকার গানের মধ্যে একটি হচ্ছে, উনি আমার আছে জল চলচ্চিত্রে এই গানটির জন্য করেছিলেন, নদীর নাম ময়ূরাক্ষী। গানটি ওনার লেখা অবশ্যই, এবং সুর করেছিলেন এসআই টুটুল, গেয়েছিলেন এসআই টুটুল। আমি একটু ছোট্ট করে চেষ্টা করি এই গানটি। অবশ্যই। দর্শক, চলুন শুনে আসি আমাদের তারেক ভাইয়ের কণ্ঠে নদীর নাম ময়ূরাক্ষী। নদীর নাম ময়ূরাক্ষী, কাকালো তার জল, কেউ কোনোদিন সেই নদীটির পায়নি খুঁজে তল। নদীর নাম ময়ূরাক্ষী, কাকালো তার জল, কেউ কোনোদিন সেই নদীটির পায়নি খুঁজে তল। তুমি যাবে কি ময়ূরাক্ষীতে, হাতে হাতে রেখে জল নাওয়া, যে ভালোবাসার রং জ্বলে গেছে, সেই রংটুকু খুঁজে পাওয়া। তুমি যাবে কি ময়ূরাক্ষীতে, হাতে হাত রেখে জল
ভালোবাসার রং জ্বলে গেছে সেই রংটুকু খুঁজে পাওয়া শুধু ভালোবাসা কারে কয় নদীর জলে ভালোবাসা খোঁজার কোনো অর্থ কি হয় সখী ভালোবাসা কারে কয় নদীর জলে ভালোবাসা খোঁজার কোনো অর্থ কি হয় কন্যায় আমার কথা শোনো নদী প্রান্তরে বনে জঙ্গলে ভালোবাসা নেই কোনো কন্যায় আমার কথা শোনো নদী প্রান্তরে বনে জঙ্গলে ভালোবাসা নেই কোনো ভালোবাসা থাকে চোখের মাঝে চোখে চোখে শুধু চাওয়া তাই চোখের জলে তোমার আমার ভালোবাসা খুঁজে পাওয়া সুখী ভালোবাসা করে কয় নদীর জলে ভালোবাসা খোঁজা কোনো অর্থ কি হয় সখী ভালোবাসা করে কয় নদীর জলে ভালোবাসা খোঁজা কোনো অর্থ কি হয় নদীর নাম ময়ূরাক্ষী কাকালো তার জল কেউ কোনোদিন সেই নদীটির পায়নি খুঁজে তল তুমি যাবে কি ময়ূরাক্ষীতে হাতে হাত রেখে জল নাওয়া যে ভালোবাসার রং জ্বলে গেছে সেই রংটুকু খুঁজে পাওয়া সেই ভালোবাসা করে কয় নদীর জলে ভালোবাসা খোঁজা কোনো অর্থ কি হয় সখী ভালোবাসা করে কয় নদীর জলে ভালোবাসা খোঁজা কোনো অর্থ কি হয় কি সুন্দর কথাগুলো কিন্তু অসাধারণ 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 কথা একটু হুমায়ুন আহমেদ স্যার মানেই দুইটা চরিত্র কথা না বললেই নয় কোন দুইটা চরিত্র মানে সবাই যেটা বলে যে হিমু এবং অন্যদিকে মিসির আলী। মিসির আলী একেবারে বিপ্রতীপ দুটি চরিত্র মিসির আলী হচ্ছেন পুরোপুরি যুক্তিবাদী আর হিমু হচ্ছেন একেবারে ভাববাদী লোক পুরা যুক্তির রহস্যময় বাইরে। একজন মানুষ স্যারের সাথে কিন্তু স্যারও কিন্তু খুব রহস্যময় ছিলেন রহস্যময় লেখা উদ্ঘাটনের আগে লিখতেন, কিন্তু রহস্যময় ছিলেন আমি জানি না সেটা। স্যারের কর্মকাণ্ডে স্যারের সাথে যারা কাজ করেছেন তাদের প্রায়ই তাদের কাছ থেকে শুনেছি যে আচ্ছা। স্যার খুব রহস্যময় মানে বাট খুবই মানে সবাই এত পছন্দ করে মানে স্যার মানে অনেক ব্যস্ত থাকা সত্ত্বেও অনেক দেখা যায় সবকিছু ফেলে স্যারের ডাকে চলে যায় সেটা অবশ্যই। আচ্ছা একটা জিনিস কিন্তু আমি লক্ষ্য করেছি আপনার ক্যাপটা এটা কি মিসির আলীর ক্যারেক্টারের সাথে মিসির আলী স্পেশাল এডিশন নয় আসলে, আচ্ছা, আমি মাঝে মাঝে এটা পড়ি, আচ্ছা, তো আমি আজকে কিন্তু বিশেষ করে দেখিনি। আরো সুযোগ পেয়ে গেলাম। আচ্ছা। হ্যাঁ, ওই চরিত্রটাও দেখুন একেবারে মনোবিজ্ঞানের একজন প্রভাষক তিনি, যুক্তি তর্কের হচ্ছে তার মূল বিষয়, কিন্তু উনি আবার খুব এমনভাবে মানে ইনার ওয়ার্ল্ড যেটাকে বলে আর কি, যে জগতের ভেতরের জগৎ তার সন্ধান করেন, অনেক রহস্যময়, অনেক রহস্য সেই আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ তারিক ভাই, আপনাকে আমরা একটু দিদির সাথে কথা বলি, আপনি শুধু গান শোনাবেন, আপনাকে আনা হয়েছে শুধু গান শোনানোর জন্য। আমি বেশি তাহলে আমরা গানেই চলে যাই। কোন গানটি শোনাবেন? একটু রবীন্দ্রসঙ্গীত করেছিলেন ওনার একটি ফিল্মের মধ্যে, বা অনেক চমৎকার। হ্যাঁ, তো আমি আজি ঝরো ঝরো, আজও ঝরো ঝরো। ওকে। আজি ঝরো ঝরো মুখর বাদর দিলে, আজি ঝরো ঝরো মুখর বাদর দিলে, যা
বাদর দিনে আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় এই বলা কারো পথখানি হেঁটেছিলে আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে ঝড় ঝড় মুখর বাদর দিনে মেঘমল্লারে সারা দিন মান বাঁধে ঝরনার গান বাঁধে ঝরনার গান মেঘমল্লারে সারা দিন মান বাঁধে ঝরনার গান বাঁধে ঝরনার গান মনোহারাবার আজি বেলা পথ ভুলিবার হেলা মন চায় মনোহারাবার আজি বেলা পথ ভুলিবার হেলা মন চায় হৃদয় জোড়াতে কারু চিরঋণে আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে ঝড় ঝড় মুখর বাদর দিনে জানিলে কিছুতে কেন যে মন লাগে না ঝড় ঝড় মুখর বাদর দিনে ঝড় ঝড় মুখর বাদর দিনে ঝড় ঝড় মুখর বাদর দিনে অনেক সুন্দর, অনেক চমৎকার। থ্যাংক ইউ ভেরি মাচ দিদি। কেমন লাগলো গানটি আপনার কাছে? ভাই অসাধারণ বললে কম করে বলা হবে। আর আমার আজকে চরম সৌভাগ্য যে আমার গানের গুরু উনি দিদি আমার পাশে বসে আছেন এবং হুমায়ুন আহমেদি আসলে পেরেছেন আমাদের এই একই জায়গায় বসে আমরা আজকে গান করছি। দিদি আপনাকে শ্রদ্ধা জানাই, ওনার মতো বড় শিল্পীর পাশে আমি বসে গান গাইতে পারছি। তারিক ভাই, আমরা আরো একটি গান শুনবো, এবার আপনার কাছ থেকে শুনবো। কোন গানটি শুনবেন? আরেকটি গান বেশ মানে তারও সবগুলি গানই খুব চমৎকার এবং একটি গান বেশ জনপ্রিয়, চন্দ্রকথা ছায়াছবির একটি গান ছিল, হুমায়ুন আহমেদ ওনার লেখা গান এবং এটা গেয়েছিলেন আসলে সেলিম চৌধুরী। দর্শক চলুন শুনে আসি হুমায়ুন আহমেদ স্যারের চন্দ্রকথা চলচ্চিত্র থেকে আরো একটি জনপ্রিয় গান তারিক ভাইয়ের কণ্ঠে। চাঁদনি পশরে কে আমারে স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। চাঁদনি পশরে কে আমারে স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। তাহারে চিনি নাই আমি, সে আমারে চেনে। চাঁদনি পশরে কে আমারে স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। বাহিরে চাঁদের আলো ঘর অন্ধকার,
সকল দুয়ার, তবু কেন সে আমার কাছে আসে না? সে আমারে চিনে কিন্তু আমি চিনি না। চাঁদনি কাশরে কে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। সে আমারে ধারে ধারে ইশারায় কর, সে আমারে ধারে ধারে ইশারায় কর। এই সাধের রাইতে তোমার হইছে গো সময়, ঘর ছাড়িয়া বাহির হও ধরো আমার হাত। তোমার জন্য আনছি গোয়ায় চাঁদেরও দাওয়া, চাঁদনি পসরে কে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। তাহারে চিনি না আমি, সে আমার চেনে, চাঁদনি পসরে কে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে, আশা করি দর্শকদের ভালো অনেক লেগেছে। ধন্যবাদ, অনেক তারেক ভাই, ধন্যবাদ। আসলে স্যারের একটি আমার সবচেয়ে প্রিয় চরিত্র, এই চরিত্র নিয়ে কিছু কথা বলতে চাই, হিমু চরিত্রটা নিয়ে। হিমি চরিত্র বা মিসির আলীর জাতি একটু আগে আপনি জিজ্ঞেস করেছিলেন আমাকে যে কোনটা, কিন্তু আরও কিছু চরিত্র কিন্তু ভুলে গেলে একেবারেই চলবে না। নাটকের চরিত্র বাকের ভাই। আমি জানি না যে কোনো উপন্যাসের কাল্পনিক চরিত্রে দিয়ে নির্মিত একটি নাটকের চরিত্র নিয়ে যার ফাঁসি হওয়ার কথা ছিল, মানে ফাঁসি হবে এরকম একটা অবস্থায়, আমি দেখেছি ঢাকা শহরে বিশাল মিছিল, দেয়াল লিখন, পোস্টার। একজন মানুষের লেখনী কতটা শক্তিশালী হতে পারে। সেম কিন্তু হিমুর বেলায়ও, হিমুর ভীষণ ভীষণ জনপ্রিয়। এটা ছিল কোথাও কেউ নেই এই নাটকের, ধারাবাহিক নাটকের, মানে চমৎকার। তার মানে আমি আসলে হুমায়ুন আহমেদ সম্পর্কে বলতে গেলে মনে হয় অনেকক্ষণ ধরে অনেক কথা বলতে হবে। হ্যাঁ, তবে হিমু সম্পর্কে যেটা বললেন সেটা হচ্ছে হ্যাঁ ভীষণ হলুদ পাঞ্জাবি আপনি আজকে পরে আসছেন, চমৎকার। আমি আসলে এই পাঞ্জাবির পিছনে অনেক গল্প রয়েছে, এটা বলছি না কারণ সময় স্বল্প। স্যার, আমি যেটা বলতেছিলাম যে স্যারের কাজ নিয়ে যদি আমরা কথা বলতে হয়, আসলে এই ধরনের আরো অনেক গোলাপ অনুষ্ঠান আমাদের করতে হবে। সো স্যারের এই বিশেষ করে একটা জিনিস কিন্তু তারিক ভাই আপনি জানেন কিনা জানি না, স্যার কিন্তু ম্যাজিক খুব পছন্দ করতেন, জাদু পছন্দ করতেন। হ্যাঁ, প্রায় জাদু শিল্পী জুয়েল আইচের সাথে তার খুব ভালো সম্পর্ক, প্রায় সময় ডাকতেন জাদু দেখানোর জন্য। বিশেষ করে বিদেশ থেকে যদি কোনো অতিথি যেত তখন কিন্তু মানে জাদু দেখানোটা একটা বড় একটা কাজ ছিল। অবশ্যই, এটা হ্যাঁ এটা শুনেছি আমি। এবং জুয়েল আইচ তার পেইন্টিং সম্পর্কে বলেছিলেন ওনার মৃত্যুর পরে যে কত ভালো ছবি আঁকতেন তিনি। জুয়েল আইচের প্রথম আমি তার কাছ থেকে শুনি। তারিক ভাই ধন্যবাদ। আসলে স্যারকে নিয়ে কথা বললে পুরো রাত জেগেই আমাদেরকে কথা বলতে হবে। সো আমাদেরকে সময় যেহেতু স্বল্প, এখানেই বিদায় নিতে হচ্ছে আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়েছেন সেজন্য, অনেক সুন্দর পারফর্ম করেছেন সেজন্য। অন্য কোনো অনুষ্ঠানে আবারও কথা হবে, ভালো থাকবেন আপনি। আমরা দিদির কাছ থেকেও বিদায় নিব, বাট গান শুনে শুনে দর্শকদের কাছ থেকে বিদায় নিব। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শক, আপনারা দেখছিলেন যদি মন কাঁদে তুমি চলে এসো অনুষ্ঠানটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা এই গানটি শুনেই বিদায় নিব গৌরীদির কণ্ঠে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক ভরসা। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো
ভরসায় এসো ঝড়ো ঝড়ো বৃষ্টিতে জল ভরা দৃষ্টিতে এসো কোমল শ্যামল ছায় চলে এসো তুমি চলে এসো একে ভরসায় যদিও তখন আকাশ থাকবে বৈরী কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি যদিও তখন আকাশ থাকবে বৈরী কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি উতলায় আকাশ মেঘে মেঘে হবে কালো ঝলকে ঝলকে নাচিবে বিজলি আলো চলে এসো তুমি চলে এসো একে ভরসা নামিবে আধার বেলা ফুরাবার ক্ষণে মেঘমল্লার বৃষ্টির মনে মনে নামিবে আধার বেলা ফুরাবার ক্ষণে মেঘমল্লার বৃষ্টির ক্ষণে ক্ষণে কদম গুচ্ছ খোপায় জড়ায় দিয়ে জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে চলে এসো চলে এসো একে ভরসা যদি মন কাঁদে তুমি চলে এসো চলে এসো একে ভরসা